আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। সব দলের সাথে আলাপ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানালেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমেই গণহত্যা, জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন। ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। 15 বছরে বিদ্যুৎ খাতে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অনিয়মের তথ্য চেয়ে পিডিবিতে দুদকের চিঠি। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। পরস্পরকে দোষারোপ না করে প্রতিকারে জোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার বিকেলে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলটি বা এর সহযোগী কোনো সংগঠন মিছিল, সভা সমাবেশ করতে পারবে না। এমনকি অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার প্রচারণা চালাতে পারবে না আওয়ামী লীগ। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরদিন শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন করে এনসিপি সহ বিভিন্ন দল। শনিবার রাতেই জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কোনো ধরনের সভা সমাবেশ কিংবা মিটিং মিছিল বা অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রচারণা চালাতে পারবে না। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের মিটিং মিছিল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির শীর্ষ নেতারা সবাই লাপাত্তা। দলটির তেমন কোনো কর্মসূচি নেই। মাঝে মধ্যে গোপনে ঝটিকা মিছিল করেছে এর তৃণমূলের স্বল্প সংখ্যক কর্মী সমর্থক। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আসমা নূপুর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূপুর, নির্বাচন কমিশনের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ জেবা। নির্বাচন কমিশনে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে, নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ঘোষণা দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে এখানে সিএসি এবং সচিব সহ আরো ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা এখানে বৈঠকে বসেছেন। তারা বৈঠক শেষ করে কতক্ষণে শেষ করবে সেরকম কোনো কথা এখন পর্যন্ত গণমাধ্যমে বলা হয়নি, কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তাদের বক্তব্য শোনার জন্য। তারা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলবেন এবং কি ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে নেওয়া হলো সে বিষয়ে সবাইকে অবগত করবেন। যেবা এই সময়ে আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা আরো তথ্য জানাতে পারবো বৈঠক শেষে, যখন গণমাধ্যম কর্মীদের সাথে তারা ব্রিফ করবেন, তখন আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ নূপুর, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সাথে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এত হত্যা, গুম, খুনের পরেও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এজন্য কোথাও কোনো প্রতিবাদ হয়নি। এছাড়া সাংবাদিকতার কি ব্যর্থতার জন্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে তা নিয়ে একটি আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক নেতাদের অসততার সমালোচনাও করেন প্রেস সচিবের দায়িত্ব পাওয়া এই সিনিয়র সাংবাদিক। এছাড়া বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেল ভারত ব্লক করায় এটিকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তবে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা সরকার ভাবছে না বলেও জানান তিনি। তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন সরকার অন্য কারো উদ্দেশ্যেও বাস্তবায়নে কাজ করছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে দিতে চায় না, বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি কি ঘটতেছে, নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে, আর কোন দাবিতে মিছিল মিটিং করলো, কি দাবিতে? দাবি জানি কি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত দিনে মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। দেশের প্রয়োজনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের নির্দেশনা ও উস্কানি সহ 5 অভিযোগে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমনে, নির্বিচার হত্যাযজ্ঞ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চলভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে 5 অভিযোগে অভিযুক্ত করা হয়।
আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে ১৫০০ জনকে হত্যা, ২৫,০০০ জনকে আহত, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসায় বাধা দেওয়ার মতো নৃশংস অপরাধ সংগঠিত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়। এসব ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সংশ্লিষ্টতাও উঠে আসে প্রতিবেদনে। দুজনকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির পাশাপাশি তাদের সম্পৃক্ততা, তাদের আরও অন্যান্য যে সমস্ত অভিযোগ আছে সেগুলোও তাদের বিরুদ্ধে আসা আছে। প্রতিবেদনটি বিচার বিশ্লেষণ শেষে আন্তর্জাতিক মান বজায় রেখে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। দ্বিতীয়জন হচ্ছেন নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। র্যাব পুনর্গঠনে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আগামীতে পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সব কথা জানানো হয়। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ প্রসঙ্গে বলেন, তিনি কিছু প্রোটোকল পেয়ে থাকেন, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠকে র্যাব পুনর্গঠন, ভারতীয় নাগরিকদের পুশিন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। আমরা এটা জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার সংশ্লিষ্টরা আওয়ামী লীগ নেতাদের দেশ থেকে পালাতে সাহায্য করছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল, মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এখন হলো যার 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 প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এ সময় খাগড়াছড়ি ও সুন্দরবন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক পুশিন করা হচ্ছে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন, প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হবে। একটি অ্যালার্মিং বিষয় হলো যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। BSF বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি
অবৈধ দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 172টি বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের ঘটনার তথ্য চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির হাতে আসা অভিযোগে বলা হয়েছে, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস, ভুয়া প্রকল্প ও সরকারি জমি দখলে নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রিপোর্ট ফররুক বাবর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুটের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। শেখ হাসিনার 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে 4.5 লাখ কোটি টাকা। দুদকের অভিযোগে বলা হয়েছে, শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। একই সাথে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআর এর শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $40 কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগও তদন্ত করছে দুদক। সেই ধারাবাহিকতায় 172টি বিদ্যুৎ কেন্দ্রের 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সব ধরনের নথিপত্র তলব করে পিডিবিতে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে বেশ কিছু নথি হাতেও পেয়েছে সংস্থাটি। অদ্যাবধি যেসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হয়েছে সেসব পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সম্পাদিত অন্যান্য সকল চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদনের কপি, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি, এছাড়া অনুসন্ধানকালে চাহিত অন্যান্য সকল রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদকের অভিযোগে বলা হচ্ছে, বিনা দরপত্রেই বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্প দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীদের। কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ নানা কাজ বন্টন করতেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অপরকে দোষারোপ না করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সমস্যাগুলোর প্রতিকার করার উপর জোর দিয়েছেন তিনি। আগের আমলে সবকিছু ভুলে চিকিৎসকদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সিভিল সার্জন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন হওয়ার জন্য একে অপরকে দোষ না দিয়ে উন্নতি করতে হবে। দেশের ভেতরে মহা পরিবর্তন হয়েছে, হাজার বছরেও এমন পরিস্থিতি আসবে না, সেই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে, শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার বড় অভাব, আন্তরিকতা দিয়েই অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতি কমিয়ে তা কাজে লাগানোর তাগিদ দেন। দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি, এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নেই। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ এবং আমি পারি। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে, আমরাও
সম্মান করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অবজ্ঞা করছে আদালতের রায়। মন্তব্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে আপিলের জন্য চাপ দিতে পারে না মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিক রহমান। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির পরই শপথের আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব পালনে অবহেলা করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 বছর পর আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণের ব্যবস্থা করা, কিন্তু মন্ত্রণালয় তা না করায় উদ্দেশ্যমূলক বলছেন আইন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন যখন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তার অর্থ তারা আপিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আপিল করলে তো বিজ্ঞপ্তি হতো না। তো নির্বাচন কমিশন স্পষ্টতই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বোঝা উচিত ছিল যে নির্বাচন কমিশন আপিল করবে না, তাই তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তবে স্থানীয় ওই বিজ্ঞপ্তির পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার যেটা দায়িত্ব সেটা পালনে উদ্যোগী হওয়া উচিত ছিল। এটা অলরেডি একটা এস্টাবলিশ রায় হয়ে গেছে, সেখানে এটাকে কিন্তু আমার মনে হয় যে একটা কোর্টের যে একটা রায় প্রদত্ত হলো এবং ওই যে ইলেকশনটাতে করাপশন হয়েছিল, রিগিং হয়েছিল, বেআইনিভাবে প্রচুর ভোট পড়েছিল, এটা লফুল একটা জাজমেন্টকে কিন্তু ওনারা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এটাকে কিন্তু ডিবার করার চেষ্টা করছে। বিচার প্রক্রিয়ার টেকনিক্যাল কোনো ইস্যু নিয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বলে মনে করছেন এই আইনজীবী। এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুরভিসন্ধিমূলক একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এবং এটা উই অল নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কী হয়েছিল ওখানে। নেভারদিলেস এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং আমরা এটা কোর্টের ভাষায় যদি বলি ম্যালাফাইড ইন্টেনশন ইমিডিয়েটলি অ্যান্ড এক্সপেডিশিয়াসলি হয়, হাইকোর্টে কিন্তু উনি প্রতিকার চাইতে পারেন। সো আমার কাছে মনে হয় দিস অল অফ আনফেয়ার প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে এখানে। ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দিয়ে মন্ত্রণালয় ও একটি রাজনৈতিক শক্তি পলাতক আওয়ামী লীগও তখনকার বিতর্কিত নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ দেয়া তথ্যে 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চে। সেই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $49,14,20,000 মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ $37,21,70,000 রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে তার দল। সোমবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে সমানুপাতিক পদ্ধতিতে ন্যূনতম 1% ভোট পেলেই উচ্চকক্ষে আসন বরাদ্দ এবং এমপি হতে ভোটার হওয়ার বয়স 18 করার সুপারিশও করেছেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মতভিন্নতা আছে, তেমনি জাতি রাষ্ট্রের প্রয়োজনে ঐক্যমত্য রয়েছে। তবে কাঠামোগত পরিবর্তন ছাড়া বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সাইকেল কেনার জন্য টাকা চুরির সময় দেখে ফেলায় 2 খালাকে হত্যা করে 14 বছরের ভাগ্নে গোলাম রব্বানী তাজ। গত শুক্রবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় খুন হন 2 বোন মরিয়ম ও সুফিয়া। এই ঘটনায় রবিবার ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় রব্বানীকে। রিপোর্ট
ফরুক বাবুর। সাইকেলের টাকা জোগাড় করতে গত শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় খালার বাসায় চুরি করতে যায় 14 বছর বয়সী স্কুল পড়ুয়া গোলাম রাব্বানী তাজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দুপুর 12টা 47 মিনিটে খালার বাসায় প্রবেশ করেন রাব্বানী। বের হয় 1 ঘন্টা 10 মিনিট পর 1টা 57 মিনিটে। মাত্র 10 মিনিটের ব্যবধানে খুন করেন দুই খালা মরিয়ম ও সুফিয়া বেগমকে। পরে রক্তমাখা পোশাক পাল্টে খালাতো বোনের প্যান্ট ও টি শার্ট পরে রাব্বানী পালিয়ে যায় রাজধানীর শনির আখড়ায়। সেখান থেকে চলে যায় নানাবাড়ি ঝালকাঠিতে। নানাবাড়ি থেকে রাব্বানীকে গত রবিবার গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আলমারি থেকে রাব্বানী 3000 টাকা চুরির সময় দেখে ফেলে খালা। এরপর বিষয়টি রাব্বানীর মাকে জানাতে মোবাইল হাতে নিলে খালা মরিয়মের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর। বিষয়টি দেখে ফেলায় অন্য খালা সুফিয়াকেও ছুরিকাঘাত করে। খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল, লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয়, তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে, তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা, শিল পাটা যেটা, সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। নেপথ্যে অন্য কোনো মোটিভ আছে কিনা জানতে রাব্বানীর মা বাবাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করেছে কিশোর রাব্বানী। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। সব দলের সাথে আলাপ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানালেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমেই গণহত্যা, জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। 15 বছরে বিদ্যুৎ খাতে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অনিয়মের তথ্য চেয়ে পিডিবিতে দুদকের চিঠি। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। পরস্পরকে দোষারোপ না করে প্রতিকারে জোর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।